প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 9-এর ভৌতবিজ্ঞানের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে এখানে দ্বিতীয় পর্যায়ে মূল্যায়নের জন্য 3 নম্বর স্কুলের পেজ নম্বর 279, সেখানে যে সমস্ত প্রশ্নগুলো আছে সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবশ্যই দেখবে, আর চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলো প্রশ্ন উত্তর পাওয়ার জন্য। তো আজকে আমরা 3 নম্বর স্কুলের প্রশ্ন উত্তর আলোচনা করবো, এবং এই প্রশ্ন উত্তরের পিডিএফ তোমরা পরবর্তীতে আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে। আমাদের ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে টেলিগ্রাম চ্যানেলে, সেখান থেকে তোমরা যুক্ত হয়ে যেতে পারবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে। তো এখানে দেখো যে প্রশ্নগুলো আছে সেটা আমরা প্রথমে আলোচনা করব। দেখো, গ্রুপ এর মধ্যে যে প্রশ্নগুলো আছে সেটা বলা হয়েছে কি, একের দাগের প্রশ্ন, সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। তাহলে একের দাগের প্রশ্ন আছে, একের দাগের একের প্রশ্ন, H=1, O=16 হলে 9 গ্রাম জলে যত মোল জল উপস্থিত আছে তা হলো। তাহলে এটা তোমাদের অঙ্কটা কী করে করতে হবে দেখো, এটা যেটা বলা আছে, তাহলে এটা আমি তোমাদের এখানে করে দিই। একের দাগেরটা এখানে ভ্যালুগুলো দেওয়া আছে এবং 9 গ্রাম জলে যত মোল আছে সেটা নির্ণয় করো। তো আমাদের মোল নির্ণয় করতে হবে। মোল নির্ণয় করতে গেলে সেটা আমরা কি লিখতে পারবো, আমাদের যত গ্রাম সেটা আমাদের ওপরে লিখতে হবে, নিচে কি হবে তার যে এই এখানে কি বলা আছে, জল, অর্থাৎ জল অর্থাৎ H2O, এই H2O এর যে টোটাল কত আছে মোল সেটা আমাদের বার করতে হবে। সেটা হচ্ছে তাহলে হাইড্রোজেনের একটা অর্থাৎ 2 × 1 প্লাস আমাদের অক্সিজেনের কত 16, তাহলে প্লাস 16, তাহলে কত হবে এটা আমাদের 18 গ্রাম পার মোল। তাহলে এটা নিচে 9/18 দিয়ে আমাদের ভাগ করতে হবে। এটা করলে কত আসবে 0.5। তাহলে আমাদের উত্তর কত হবে, অপশান এ। এরপরের যে প্রশ্ন আছে দেখো, 2 দাগের প্রশ্ন বলা আছে, যে মিশ্রণটি কোলয়েডীয় নয় তা হলো। যে মিশ্রণটি কোলয়েডীয় নয় তা হলো, তাহলে কোলয়েডীয় নয় কোনটা, এখানে যে অপশানগুলো দেওয়া আছে তার মধ্যে কোনটি কোলয়েডীয় নয়। তাহলে সেটা কুয়াশা, গোল্ড সল্ট, চিনির দ্রবণ নাকি দুধ, তাহলে অপশান সি অর্থাৎ চিনির দ্রবণ। এরপরের প্রশ্ন দেওয়া আছে, বার্নৌলির নীতি কোন ভৌতরাশি সংরক্ষণের ভিত্তিতে কাজ করে, সেটা হবে অপশান সি অর্থাৎ শক্তি। এরপরের প্রশ্ন আছে, 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় পিএইচ স্কেল হয়। তাহলে 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় পিএইচ স্কেল কত হয়, 0 থেকে 14। এরপরে প্রশ্ন, কিলোওয়াট এককটি কোন, তাহলে 0 থেকে 14 হবে, এটা 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় পিএইচ স্কেল হয়। 5 দাগের প্রশ্নে কী বলা হয়েছে, যে সেটা এখানে বলা হয়েছে যে কিলোওয়াট এককটি কোন ভৌতরাশির একক, তাহলে সেটা হবে কি ক্ষমতা, অপশান সি। এরপরে আছে ইয়ং গুণাঙ্কের এসআই এককটি হলো নিউটন পার মিটার স্কোয়ার। এরপরে গাঢ় ও উত্তপ্ত নাইট্রিক অ্যাসিড ও তামার বিক্রিয়ায় নাইট্রোজেনের যে অক্সাইড উৎপন্ন হয় তা হলো, তাহলে এখানে হবে তোমাদের NO2, অপশান সি। তারপরে যে প্রশ্ন আছে দেখো, 8 দাগের প্রশ্ন, CO2 অণুতে কার্বনের শতকরা পরিমাণ কত। তাহলে CO2 অণুতে কার্বনের শতকরা পরিমাণ কত, তাহলে সেটা তোমরা কী করে বার করবে, CO2 অণুতে কার্বনের শতকরা পরিমাণ কত সেটা বার করবে কী করে, দেখো এই অঙ্কটা আমি এখানে তোমাদের করে দিই। তাহলে এখানে আমাদের C = কার্বনের কত 12, আর হচ্ছে O2 অক্সিজেনের আমাদের 32, তাহলে মোট কত হবে, মোট হচ্ছে এই 12 যোগ অক্সিজেনের 2, তাহলে এখানে আমরা অক্সিজেন লিখি, এখানে আমাদের যে হচ্ছে না, ঠিক আছে এটা থাক, একেবারে আমি লিখে দিয়েছি অক্সিজেনের, এখানে লিখি 16 এবং O2 আছে, তাহলে 2 দিয়ে গুণ হবে, তাহলে আমাদের টোটাল কত হবে 12 যোগ 32 অর্থাৎ 44। এটা হলো। এবার আমাদের কী বলা হয়েছে, CO2 অণুতে কার্বনের শতকরা পরিমাণ কত, তাহলে CO2 টোটাল হচ্ছে 44, তাহলে কার্বন বলে লিখি এখানে, কার্বনের পরিমাণ কত, তাহলে টোটাল আমাদের কত 44, এবং এখান থেকে কার্বন কতটা 12টা কার্বন, তাহলে উপরে 12 থাকবে ইন্টু 100, যেটা হবে আমাদের ক্যালকুলেশন করলে সেটা আমাদের উত্তর হবে। তাহলে এটা যদি আমরা 12কে কাটি, এটা যদি আমরা 2 দিয়ে কাটি, 6 × 2 = 12, এটা হবে 22, 2 × 44, 3 × 2 = 6, 11 × 2 = 22, তাহলে এটা আমরা যদি 300কে 11 দিয়ে, তাহলে 300/11 এটা ভাগ করতে হবে, তাহলে 11 × 2 = 22, তাহলে এটা হবে 8, আর 0 অর্থাৎ এখানে 7 11 77, তাহলে 27 পয়েন্ট কিছু একটা হবে, তাহলে অপশান বি তোমাদের সঠিক উত্তর হবে। এটা ক্যালকুলেশন করে নিও। এরপরের যেটা আছে গ্রুপ বি, গ্রুপ বিতে যেগুলো বলা আছে সেখানে কী বলা আছে দেখো, এখানে আমাদের বলা আছে নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়।
তো প্রথম যে প্রশ্ন 2-1 প্রশ্ন, সেটা বলা হয়েছে 2-1 গতিশক্তির মাত্রীয় সংকেত লেখো। তাহলে গতিশক্তির মাত্রীয় সংকেত লেখো। তাহলে গতিশক্তির মাত্রীয় সংকেত হচ্ছে কি ml² T⁻², এটা হলো গতিশক্তির মাত্রীয় সংকেত। তারপর প্রশ্ন, প্রান্তীয় বেগে গতিশীল বস্তুর আপাত ওজন কত? তাহলে তোমরা এটা জানো, আপাত ওজন কত হবে? 0। অথবা দিয়ে প্রশ্ন ছিল, কৃত্রিম উপগ্রহে আর্কিমিডিসের নীতি প্রযোজ্য হবে কি? তাহলে লিখবে কি? প্রযোজ্য হবে না। পিতলে দ্রাব ও দ্রাবক কোনটি? পিতলে দ্রাব ও দ্রাবক কোনটি? তাহলে এখানে তোমাদের লিখে দিই। তাহলে পিতলে দ্রাব হচ্ছে তোমাদের দস্তা, আর দ্রাবক হলো কি? সেটা হবে তামা। অথবা প্রশ্ন ছিল কি, আইসক্রিমে কোন সংরক্ষক কলয়েড ব্যবহৃত হয়? তাহলে লিখবে জিলেটিন বা জিলাটিন লিখবে। 4 প্রশ্নে সত্য বা মিথ্যা লেখো। রবার স্টিল অপেক্ষা বেশি স্থিতিস্থাপক, এটা সত্য না মিথ্যা? রবার স্টিল অপেক্ষা বেশি স্থিতিস্থাপক, এটা বলা হচ্ছে মিথ্যা। শূন্যস্থান পূরণ করো। 1 মিলিমোল সমান কত মোল? 1 মিলিমোল সমান 0.2201 মোল। এরপরে প্রশ্ন, দাঁতের এনামেল এর মুখ্য উপাদান কি? দাঁতের এনামেল এর মুখ্য উপাদান কি? ক্যালসিয়াম ফসফেট। এরপরে প্রশ্ন, প্রান্তীয় বেগ কি? তাহলে প্রান্তীয় বেগ কি? এটা লিখে দেওয়া আছে, এটা তোমরা লিখবে। প্রান্তীয় বেগ এখানে দেওয়া আছে যে কোনো সান্দ্র প্রবাহী মাধ্যমে গতিশীল কোনো বস্তু যে সর্বোচ্চ মানের স্থির বেগ সহ খাড়া, নিচে বা উপরের দিকে গতিশীল হয় তাকে ওই বস্তুর প্রান্তীয় বেগ বা সীমান্ত বেগ বলে। এরপরের যে প্রশ্নগুলো আছে গ্রুপ সি, তাহলে গ্রুপ সিতে 5টা প্রশ্ন আছে, 2 নম্বর করে 10 নম্বর আমাদের উত্তর করতে হবে। 3 দাগের প্রশ্ন, এগুলো নেক্সট পেজে আমরা আলোচনা করব। দেখো, তো প্রথম প্রশ্ন 3-1 সাইফনের 2টি ব্যবহারিক প্রয়োগ লেখো। তাহলে পেট্রোল বা অন্য কোনো তরল এক পাত্র থেকে অন্য পাত্রে স্থানান্তর। দ্বিতীয় লিখতে পারো তোমরা পুকুর বা জলাধার থেকে জল নিষ্কাশন ইত্যাদি পয়েন্টগুলো করবে। অথবা দিয়ে প্রশ্ন ছিল, জলের ফোঁটা গোলাকার হয় কেন? ব্যাখ্যা করো। তাহলে লিখবে কোনো তরলের মুক্ত পৃষ্ঠ সংশক্তি বলের ক্রিয়ায় সর্বদা সংকুচিত থাকতে চায়, অর্থাৎ তরলের পৃষ্ঠতলের ক্ষেত্রফল সর্বনিম্ন হয়। এছাড়া আমরা জানি নির্দিষ্ট আয়তনে ভিন্ন আকৃতির বস্তুর মধ্যে গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল সবচেয়ে কম হয়, তাই বাহ্যিক বলের অধীনে থাকা তরলের ফোঁটা সাধারণত গোলাকাকৃতি হয়। তাহলে এই অবধি লিখবে, এখান থেকে শুরু করে এই অবধি তোমরা লিখবে। এরপরে প্রশ্ন 2 বলা আছে, কেটে গেলে রক্তপাত বন্ধ করার জন্য ফটকিরি ব্যবহার করা হয় কেন? তাহলে সেটা এখানে ডিটেলস লিখে দেওয়া আছে, তোমরা লিখবে এই অবধি। তারপরে যেটা আছে সেটা কি, এটা হবে 12.044 × 10⁻23 সংখ্যক অ্যামোনিয়া অণুর ভর গণনা করো। তাহলে 1 মোল NH3 এর যে সংখ্যা 1 মোল NH3 এ 6.022 × 10⁻23 অণু থাকে এবং এর ভর কত? 17 গ্রাম। কারণ কি, N এর হচ্ছে 14, H এর হচ্ছে 1, তাহলে এখানে একটা NH3 অর্থাৎ একটা N এবং 3টে H, তাহলে 14 প্লাস 3 গুণ 1, তাহলে 14 আর 3 17 গ্রাম ভর হবে। তাহলে এখানে আছে কত? 7 গ্রাম। 17 গ্রামে যদি হয় 6.02 × 10⁻23, তাহলে আমাদের কত হবে? এটা ডবল আছে, 6.022 × 10⁻23 অণুতে থাকে 17 গ্রাম ভর, এবং এর তাহলে ডবল হয়ে যাবে, অতএব ভর হবে কত? 34 গ্রাম। তারপরে যে প্রশ্ন অথবা দিয়েছিল সেটা হচ্ছে কি, গ্যাসের মোলার আয়তন ও প্রমাণ মোলার আয়তনের মধ্যে সম্পর্ক কি? সেটা এখানে দেওয়া আছে, লিখে নেবে। তারপরে প্রশ্ন আছে, কস্টিক সোডা দ্রবণে AL চূর্ণ যোগ করলে কি ঘটে? অ্যালুমিনিয়াম চূর্ণ যোগ করলে কি ঘটে? সমীকরণ সহ লেখো। তাহলে কস্টিক সোডা NaOH একটি ক্ষার, আর অ্যালুমিনিয়াম হচ্ছে একটি ধাতু। NaOH দ্রবণে অ্যালুমিনিয়াম চূর্ণ দিলে একটি বিক্রিয়া ঘটে, এতে তৈরি হয় কি? তৈরি হয় সোডিয়াম টেট্রাহাইড্রক্সো অ্যালুমিনেট, এই তার সংকেত এটা, এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। রাসায়নিক সমীকরণ এটা তোমরা লিখবে। এই নাম না লিখলেও চলে, এটা না লিখলেও চলে, তোমরা এটা লিখে দেবে। এবং তাহলে লিখবে কি, অ্যালুমিনিয়াম ধাতু NaOH ও জলের সঙ্গে বিক্রিয়া করে জটিল লবণ তৈরি করে এবং হাইড্রোজেন গ্যাস নির্গত হয়।
অথবা দিয়ে প্রশ্ন ছিল আলমিক অক্সাইড কাকে বলে, উদাহরণ সহ ব্যাখ্যা করো। তাহলে আলমিক অক্সাইড কি লিখবে, যে সমস্ত অক্সাইড ক্ষারের সঙ্গে বিক্রিয়া করে লবণ ও জল উৎপন্ন করে তাদের আলমিক অক্সাইড বলে। উদাহরণ কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, ফসফরাস পেন্টাঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, এরা আলমিক অক্সাইড। এবং এটা একটা উদাহরণ দেবে CO2 আলমিক অক্সাইড প্লাস 2NaOH ক্ষার, তাদের সাথে বিক্রিয়া করে কী হয়, লবণ তৈরি করে Na2CO3 এবং জল উৎপন্ন করে H2O। এরপরের প্রশ্ন 5 দাগের প্রশ্ন, 50 কেজি ভরের একটি ব্যক্তি 75টি সিঁড়ির ধাপ পেরিয়ে 25 সেকেন্ডে দোতলার উপরে উঠলেন। প্রতিটি ধাপের উচ্চতা 12 সেন্টিমিটার হলে ব্যক্তিটির ক্ষমতা কত? তাহলে প্রশ্ন অনুযায়ী ভর এত, উচ্চতা কত আছে 75 ধাপ, সেটা আমাদের কত বলা আছে এখানে 12 সেন্টিমিটার। তাহলে 12 সেন্টিমিটারটাকে আমরা কী করবো, মিটারে নিয়ে যাবো। 12 সেন্টিমিটারটাকে মিটারে নিয়ে গেলে কী হবে, 0.12 মিটার হবে আমাদের। তাহলে সেটা হলো, এটা ধাপের সাথে প্রত্যেকটা ধাপের সাথে আমরা গুণ করবো, এক ধাপে 0.12 মিটার, তাহলে গুণ করলে আমাদের কত আসবে, 9 মিটার আসবে। সময় 25 সেকেন্ড বলা হয়, তাহলে ক্ষমতা কি mg/h/t, তাহলে এখানে গুণ করে আমাদের উত্তর কত হবে এত। এরপরের প্রশ্ন গ্রুপ ডি এর মধ্যে যে প্রশ্নগুলো আছে দেখো এগুলো আমরা আলোচনা করবো। দেখো প্রথম প্রশ্ন, বার্নৌলির নীতিটির বিবৃতি করো। তাহলে বার্নৌলির নীতিটি লিখবে তোমরা এই অবধি। তারপরে বিয়ের দাগে ছিল প্রচণ্ড ঝড়ের সময় টিনের ছাউনি উড়ে যায় কেন, তাহলে প্রচণ্ড ঝড়ের সময় টিনের ছাউনি কেন উড়ে যায় সেটা অবধি লিখবে। এরপরের প্রশ্ন কী আছে, দুয়ের দাগের প্রশ্ন, অ্যামোনিয়ার জলীয় দ্রবণ ক্ষারকীয় কেন, তাহলে অ্যামোনিয়ার জলীয় দ্রবণ ক্ষারকীয় কেন সেটা তোমাদের এই অবধি লিখতে হবে, লিখে দেবে। তারপরে কোন অ্যাসিড স্বর্ণশিল্পে বেশি ব্যবহৃত হয়, তাহলে স্বর্ণশিল্পে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় নাইট্রিক অ্যাসিড এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড। এই দুটি অ্যাসিডের মিশ্রণে তৈরি অ্যাকোয়ারিজিয়া, এটা না লিখলে চলে, এই দুটো লিখলে নাম লিখলে হবে। এরপরে প্রশ্ন, অম্লবৃষ্টি কী এবং মিউরিয়েটিক অ্যাসিড কাকে বলে, তাহলে অম্লবৃষ্টি কী সেটা লিখবে, আর মিউরিয়েটিক অ্যাসিড কী সেটা এই অবধি লিখবে। এরপরের প্রশ্ন যেটা দেওয়া হয়েছে কি, 3 দাগের প্রশ্ন, বলা হয়েছে একটি হালকা ও একটি ভারী বস্তুর গতিশক্তি সমান, কোন বস্তুর বেগ কম হবে, ব্যাখ্যা করো। ব্যাখ্যা করে দেওয়া আছে এই অবধি, তোমরা এই অবধি লিখবে, উপসংহার এই অবধি লিখে দেবে। ক্ষমতার মাত্রিক সংকেত লেখো। আচ্ছা, ক্ষমতার মাত্রিক সংকেত লিখতে হবে তোমাদের, এই বিয়ের দাগের প্রশ্নটা এখানে করে দেওয়া নেই, এখানে তোমাদের লিখে দেই। তাহলে এখানে তোমরা লিখবে কি, ক্ষমতার মাত্রিক সংকেত mL² T⁻⁻3, এটা হচ্ছে ক্ষমতার মাত্রিক সংকেত। এরপরে প্রশ্ন ছিল সল কাকে বলে, উদাহরণ সহ তোমাদের এখানে কি বলা আছে, উদাহরণ সহ লেখো। তারপরে বীজ ক্লাস বলতে কী বোঝে, তাহলে সল কাকে বলে লিখবে, উদাহরণ তোমরা দেবে, আর বীজ ক্লাস কি সেটা লিখবে এই অবধি। এরপরের প্রশ্ন দেওয়া হয়েছে কি, এখানেই ছিল, এই প্রশ্নের সাথেই ছিল তোমাদের। আচ্ছা আরেকবার দেখে নিই তোমাদের, সল কাকে বলে, বীজ ক্লাস, হ্যাঁ। তারপরে 15% Na2CO3, এই প্রশ্নের সাথে ছিল 15% Na2CO3 দ্রবণ বলতে কী বোঝায়, তাহলে এই 15% Na2CO3 দ্রবণ বলতে বোঝায় কি, 100 গ্রাম দ্রবণে 15 গ্রাম সোডিয়াম কার্বনেট দ্রবীভূত আছে, অর্থাৎ এটা না লিখলেও চলে, এটা লিখলেই হবে। এরপরে প্রশ্ন আছে, অথবা দিয়ে প্রশ্ন ছিল 10 গ্রাম কপার সালফেটের অসম্পৃক্ত দ্রবণ সম্পূর্ণ বাষ্পীভূত করলে এত গ্রাম কপার সালফেট অবশেষ থাকে। এই দ্রবণের 100 গ্রাম নিয়ে 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়, স্পেলিং ঠিক করবে, উষ্ণতায় সম্পৃক্ত দ্রবণে পরিণত করতে আর কত গ্রাম কপার সালফেট দ্রবীভূত করতে হবে, এবং 25 ডিগ্রি সেন্টিগ্রেডে কপার সালফেটের দ্রবণতা 25। তো এখানে ভ্যালুগুলো বসানো আছে, তারপর অতিরিক্ত যে দ্রবীভূত করতে হবে সেটা কত, এত। এরপরে যে প্রশ্নগুলো আছে দেখো, 5 দাগের প্রশ্ন, 88 গ্রাম কার্বন ডাইঅক্সাইডে যত সংখ্যক অণু থাকে কত মোল অক্সিজেনে ঠিক তত সংখ্যক অণু থাকবে, তাহলে এটা তোমরা লিখবে। এখানে দেখো করে দেওয়া হয়েছে, এটা করে নিও। এরপরে প্রশ্ন অঙ্কটা করে দেওয়া হয়েছে। এরপরে দেখো, আচ্ছা আমাদের এখানে এই সমস্ত প্রশ্নগুলি ছিল, তাহলে আমাদের টোটাল যে প্রশ্নগুলো ছিল সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। আচ্ছা লাস্ট একবার দেখে নিই, প্রশ্নটা 5 নম্বর। এই প্রশ্নগুলি ছিল আমাদের ক্লাস 9-এর ভৌতবিজ্ঞানের সেকেন্ড সামেটিভের জন্য 3 নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করে দিলাম এই ভিডিওর মাধ্যমে। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা, অবশ্যই একটা লাইক করবে এবং বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। আর পরবর্তী যদি যে স্কুলগুলো আছে সেই স্কুলগুলোর প্রশ্নোত্তর পেতে অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংকস ফর ওয়াচিং।